আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আহ, আজকে আমাদের হিসাব বিজ্ঞান ক্লাস। তো হিসাব বিজ্ঞান ক্লাসে হচ্ছে একটু সময় চেয়ে নেই, সবাই আস্তে আস্তে একটু জয়েন হয়ে নিক। আমাদের গ্রুপে আজকে জয়েন হয়ে নিক সবাই। লাইভে আসার পরেই হচ্ছে আমি ক্লাসটি শুরু করব। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে হিসাব বিজ্ঞান। ক্লাস হবে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের। আমি একটি প্রশ্নের উপরে হচ্ছে আলোচনা করব। সবাই আস্তে আস্তে যুক্ত হলেই আমি ক্লাসটি শুরু করব। তো আমাদের হচ্ছে অধ্যায় হচ্ছে ২, হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ২, এবং হচ্ছে ক্লাসটি হচ্ছে প্রথম বর্ষের। তো আশা করি সবাই আস্তে আস্তে যোগদান করলেই হচ্ছে আমি ক্লাসটি শুরু করতে পারবো। তো আশা করি সবাই হচ্ছে আমার ক্লাসে যোগদান করবে। তো আস্তে আস্তে সবাই অবশ্যই কমেন্ট করবে এবং হচ্ছে কমেন্ট করবে, তাদের রোল নাম্বার লিখবে। আহ, আমি একটু সময় চেয়ে নেই। আমি হচ্ছে প্রশ্নটি নিয়ে নেই। একটি প্রশ্ন দিয়ে হচ্ছে আমরা আজকে অঙ্কটি করব। তো আমরা একটু প্রশ্নটি নিয়ে নেই। সবাই একটু সময় নিচ্ছি সবার কাছে। সবাই যুক্ত হলেই হচ্ছে ক্লাসটি শুরু করে দিব। আহ, তো আশা করি সবাই কমেন্ট করবে। কমেন্ট করে সবাই সবার নাম এবং রোল নাম্বার সবাই হচ্ছে লিখবে, এবং কোনো ধরনের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে জানাবে, ঠিক আছে? তো জানালে হচ্ছে তখন উত্তর দিতে সুবিধা হবে। যে কোনো ধরনের প্রশ্ন প্রশ্ন হচ্ছে অবশ্যই জানাবে। আমরা একটু পরেই হচ্ছে আমাদের পড়া শুরু করে দিব। তো যখন সবাই অ্যাড হবে সবাই অবশ্যই হচ্ছে আমরা প্রশ্ন শুরু করে দিব। সবাই আশা করি কমেন্ট করবে এবং হচ্ছে আমাকে জানাবে যে কি অবস্থা, আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে এবং হচ্ছে কথা শোনা যাচ্ছে কিনা। তো আমি একটু সময় চেয়ে নিচ্ছি সবার কাছে, সবাই অ্যাড হলে। আমার তো আশা করি আমার কথা সবার কাছে শোনা যাচ্ছে। তো হ্যাঁ, অনেকেই লিখেছেন কেমন আছেন, হ্যাঁ ভালো আছি। অনেকে লিখেছেন নিহা রহমান, হ্যাঁ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছেন। তারপর হচ্ছে মাহমুদা কনক, কেমন আছেন, হ্যাঁ ভালো আছি। তো সবাই রোল নাম্বার লিখেন। সাথে হচ্ছে যে কাজটা একটু করলে ভালো হয়, আমার কথাটা তো সবার স্ক্রিনে যাচ্ছে নাকি শোনা যাচ্ছে? তো একজন একটু কমেন্ট করলে ভালো হবে, আমার কথা ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানালে ভালো হবে। তো সবাই একটু জানাবেন যে কথা শোনা যাচ্ছে না। এবার কি শোনা যাচ্ছে কথা? আমি তাহলে আরেকটা বার দেখে নেই। উম, জি স্যার, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, আশা করি শোনা যাবে। তা আমি জোরেই বলবো। তো আমরা আমাদের আচ্ছা সব ক্লিয়ার, ওকে। ওকে, আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। তো সবাই হচ্ছে আশা করি স্ক্রিনটি দেখতে পাচ্ছো। তো আমরা আজকে হচ্ছে আমরা তো বললামই, আজকে হচ্ছে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় দ্বিতীয়, এবং হচ্ছে একটি বোর্ড প্রশ্ন নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। তো আমরা প্রথমেই একটি প্রশ্ন হচ্ছে নিয়ে নেই। তো সবাই আশা করি হচ্ছে প্রশ্নটির দিকে খেয়াল করবে। তো আমরা প্রশ্নটি নিয়ে প্রশ্নের সাথে সাথে হচ্ছে আমি সলভ করে ফেলবো। হ্যাঁ, আশা করি প্রশ্ন দেখা যাবে সবার স্ক্রিনে।
আশা করি একটি প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। সবার স্ক্রিনে একটি প্রশ্ন দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে সবাইকে একটু অনুরোধ করব, সবাই একটু প্রশ্নটির দিকে খেয়াল করো। যেটি হচ্ছে ডাক্তার নিজাম মোর্শেদ চৌধুরী একজন চিকিৎসক। তিনি ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে ঢাকার গ্রিন রোডে নগদ, এই পাশে একটু খেয়াল রাখবে, নগদ ২০,০০০ টাকা এবং হচ্ছে ১০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র আনায়ন করে ডক্টর পয়েন্ট নামে একটি চেম্বার খোলেন। মানে হচ্ছে, এটি হচ্ছে প্রথম কথা হচ্ছে, ডক্টর যেহেতু খুলেছে এর মানে হচ্ছে এটি হচ্ছে একটি কি প্রতিষ্ঠান? এটি হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটি একটি কি প্রতিষ্ঠান? এটিকে বলা হয় হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। ওকে, তাহলে কি কি নিয়ে তিনি প্রতিষ্ঠানটি শুরু করেছেন? শুরু করেছেন হচ্ছে নগদ টাকা নিয়ে এবং শুরু করেছেন হচ্ছে আসবাবপত্র নিয়ে। কি কি নিয়ে? নগদ এবং হচ্ছে আসবাবপত্র। ওকে, নগদ এবং হচ্ছে আসবাবপত্র। ওকে, তারপরে হচ্ছে উম, আচ্ছা, তারপরে যেটি সেটি হচ্ছে বলেছে ঢাকা ব্যাংকে সঞ্চয়ী হিসাব খোলা হলো, ল্যাবরেটরি যন্ত্র ক্রয় করে চেক দ্বারা মূল্য পরিশোধ করা হলো, ব্যাংকে জমাদান একজন রোগী থেকে প্রদত্ত সেবার জন্য কি প্রাপ্তি? চেক প্রাপ্তি, ব্যাংক হতে উত্তোলন, ঢাকা ব্যাংকে জমা দেওয়া হলো, নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, একজন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ৭,০০০ টাকা, যা এখনো আদায় হয়নি, ল্যাবরেটরি যন্ত্রের অবচয়ে ধরা হলো ১,০০০ টাকা, চেক মারফত সহকারীর বেতন প্রদান হচ্ছে ২,৫০০ টাকা। এই হচ্ছে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে লেনদেনগুলো দেয়া আছে। এবার হচ্ছে আমরা যদি একটু প্রশ্নটার দিকে খেয়াল করি, সেটি হচ্ছে প্রশ্নটিতে বলা আছে মোট নগদ প্রাপ্তির পরিমাণ হচ্ছে কি করো? নির্ণয় করো। কিসের পরিমাণ? নগদ প্রাপ্তি। তো প্রথমে যেটি বলেছে সেটি হচ্ছে কি, ১ নাম্বার প্রশ্নে চেয়েছে হচ্ছে নগদ প্রাপ্তি, ২ নাম্বার প্রশ্নে চেয়েছে সমাপনী ল্যাবরেটরি যন্ত্রের পরিমাণ, ৩ নাম্বারে বলেছে হচ্ছে কি জাবেদা লিখন। তো আশা করি সবাই প্রশ্নটি দেখেছো। তো একটা একটা করে আমি একদম প্রশ্ন থাকবে, আমি হচ্ছে স্ক্রিনেও হচ্ছে পুরোটাই লিখবো। তোমরা একটু খেয়াল করে একটা একটা করে আমার সাথে সাথে আহ আচ্ছা, একটু একটু সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আশা করি জাস্ট কমেন্ট করে জানাও যে আমার লেখা দেখা যাচ্ছে তো? আমি এতক্ষণ যে প্রশ্নটা দেখিয়েছি, এই প্রশ্নটা কি দেখা যাচ্ছে? একটু কমেন্ট করে জানালে ভালো হয়। আমি যে প্রশ্নটা এতক্ষণ দেখিয়েছি, এইটা কি আমার সবাই স্ক্রিনে দেখতে পেয়েছো? আমি যে প্রশ্নটা এতক্ষণ দেখিয়েছি এটা কি স্ক্রিনে দেখা গিয়েছে কিনা কেউ একজন কমেন্ট করে জানালে ভালো হবে। আমি যে প্রশ্নটা এতক্ষণ আলোচনা করেছি এই প্রশ্নটা কি তোমরা স্ক্রিনে দেখতে পেয়েছো কিনা? কেউ একজন একটু কমেন্ট করে জানাও এতক্ষণ আমি যে প্রশ্নটা দেখিয়েছি সেটা কি স্ক্রিনে দেখা গিয়েছে কিনা। একটি সেবামূলক প্রতিষ্ঠানের একটি প্রশ্ন আমি দেখিয়েছি। জি স্যার, দেখতে পেয়েছি। ওকে, ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্ক সলভে চলে যাই। আশা করি প্রশ্নটি পাশে থাকবে। তো প্রথমেই হচ্ছে ক নাম্বারে যে জিনিসটি আমাদের কাছে জানতে চেয়েছে কতে, আমি আগে ক নাম্বারটা আমরা করে ফেলি, আমি পাশেই করব। বলেছে মোট নগদ প্রাপ্তির পরিমাণ। কিসের পরিমাণ বলেছে? মোট নগদ প্রাপ্তির পরিমাণ। মোট নগদ প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে যেহেতু পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা সহজেই হচ্ছে যখন কোনো কিছু নির্ণয় করতে বলবে তখন হচ্ছে আগে একটা ঘর করে ফেলতে হবে। হ্যাঁ, ঘরটা হবে যেহেতু পরিমাণ নির্ণয় একদম সিম্পল ঘর, ছোট, আর ঘরটা বাঁকা হবে যেহেতু হচ্ছে আমি স্ক্রিনে করছি, সেহেতু হয়তো একটু বাঁকা হবে। তোমরা স্কেল দিয়ে যখন করবে সুন্দর করে একদম সাজিয়ে করবে। একটা, দুইটা হচ্ছে টাকার ঘর, আরেকটা হচ্ছে বিবরণ। তাহলে একটা হচ্ছে কিসের জন্য হবে? একটাতে আমরা লিখ, আচ্ছা একটু আমি আবার একটু ঠিক করে নেই। ঘরটি বাঁকা হয়েছে, তো তোমরা স্কেল দিয়ে যখন করবে অবশ্যই হচ্ছে সুন্দর করে স্কেল দিয়ে করবে। হ্যাঁ, তো আমি যেহেতু এখানে আসলে স্ক্রিনে করছি সেহেতু হচ্ছে আমার লেখাটি একটু ঘরটি সুন্দর হয়নি। তো আমরা এখানে লিখবো হচ্ছে বিবরণ, আর দুইটি হচ্ছে টাকা। এখানে আবার বিস্তারিত টাকা, পরিমাণ টাকাও লিখতে পারো, আমরা সহজভাবে মনে রাখবো সেটি হচ্ছে বিবরণ। তাহলে এখন আমার প্রশ্নটি জানতে চেয়েছে নগদ প্রাপ্তি। তাহলে আমি এখন দেখব আমার এই অঙ্কটার মধ্যে পুরা যে অঙ্কটা আছে
এই অঙ্কটার মধ্যে আমার নগদ প্রাপ্তি কত কত আছে। ওকে, তাহলে আমরা একটা একটা করে দেখি। তাহলে নগদ প্রাপ্তি মানে আমি কত টাকা নগদ পেয়েছি। তো প্রথমেই যদি দেখি গ্রিন রোডে নগদ হচ্ছে কত হাজার টাকা, 20,000 টাকা নিয়ে চেম্বার খুলেন। এর মানে হচ্ছে প্রথমেই কিন্তু খেয়াল করে দেখি, প্রথমেই কিন্তু আমার কি টাকা চলে এসেছে, নগদ টাকা চলে এসেছে। আর এই নগদ টাকাটা এসেছে হচ্ছে কি বাবদ, মূলধন বাবদ। কেন মূলধন বাবদ? কারণ আমরা জানি বছরের শুরুতে যখন কোনো হিসাব নিয়ে কোনো টাকা বা যা কিছু নিয়ে শুরু করবে তাকে বলা হয় হচ্ছে মূলধন হিসাব। তাহলে এখানে হচ্ছে নগদ প্রাপ্তি হচ্ছে কত হাজার টাকা আছে, 20,000 টাকা। তাহলে মূলধন হিসাবে বসলো হচ্ছে কত হাজার, 20,000। এবার হচ্ছে আমরা যদি 2 নম্বরে দেখি, বলেছে ঢাকা ব্যাংকে সঞ্চয়ী হিসাব খোলা হলো, মানে এটা কিন্তু নগদ টাকা চলে যাওয়া। তারপর হচ্ছে চেক দ্বারা মূল্য পরিশোধ, এটাও নগদ টাকা চলে যাওয়া। ব্যাংকে হচ্ছে কি দান, জমা দান, তাহলে এটাও হচ্ছে কি নগদ টাকা চলে যাওয়া। তারপরে বলেছে রোগী থেকে প্রদত্ত সেবার জন্য চেক প্রাপ্তি, এটা হচ্ছে কি চেক পেয়েছি কিন্তু নগদ টাকা না। পরেরটা যদি খেয়াল করে দেখি, ব্যাংক হতে উত্তোলন হচ্ছে কত হাজার টাকা, 5,000 টাকা ব্যাংক হতে উত্তোলন। তাহলে ব্যাংক হতে যখন আমি উত্তোলন করব তখন কিন্তু আমার নগদ টাকা আসবে, তখন আমার কি হবে, তখন আমার নগদ টাকা আসবে, মানে হচ্ছে আমার নগদ প্রাপ্তি হবে। আর যেহেতু প্রাপ্তি হবে তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি হচ্ছে কি উত্তোলন হিসাব। কি হিসাব, উত্তোলন হিসাব। তাহলে এই উত্তোলন করেছি হচ্ছে আমরা কত হাজার টাকার, 5,000 টাকার। কত হাজার, 5,000। তাহলে যোগ করলে, ও আচ্ছা আরো তো বাকি আছে। ঢাকা ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কিন্তু কোনো নগদ প্রাপ্তি না। নিজ নিজ প্রয়োজনে, নিজ প্রয়োজনে যদি ব্যাংক হতে উত্তোলন করা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে নগদ প্রাপ্তি না। নিজ প্রয়োজনে যখন উত্তোলন মানে টাকা তোলা হবে সেটাকে কিন্তু বলা হয় হচ্ছে উত্তোলন। মানে ব্যক্তিগত প্রয়োজনে যদি আমি কোনো কিছু তুলি সেটাকে বলা হয় উত্তোলন। একজন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে যা এখনো আদায় হয়নি, তাহলে এটাও নগদ প্রাপ্তি না। অবচয়ের সাথে তো নগদের কোনো সম্পর্ক নেই, সহকারীকে বেতন প্রদান মানে হচ্ছে নগদ পরিশোধ। তাহলে এখানে আমার নগদ প্রাপ্তি হচ্ছে কয়টি, দুটি। তাহলে হচ্ছে যোগ করলে হয় হচ্ছে কত হাজার, 25,000। আর হিসাব বিজ্ঞানে যে কিছু করেই সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, ক্লোজ করে তারপর হচ্ছে ঘরটা কি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। তাহলে আশা করি হচ্ছে সবার ক নাম্বারটা বুঝে গিয়েছো। এবার হচ্ছে আমরা যেটি করব সেটি হচ্ছে খ। ঠিক আছে, তো খ নাম্বারটা আমি করে ফেলছি, যেটা হচ্ছে একটু খটা আমরা করি। তো আশা করি কটা সবার হয়ে গিয়েছে। তো এবার আমরা করব হচ্ছে খ। তো আমি ক নাম্বারটা মুছে ফেলছি। তো আশা করি সবাই বুঝে গিয়েছো। আমি একটু কমেন্ট গুলো দেখে নেই, একটু কমেন্ট গুলো দেখি আসলে কে কি লিখছে। স্যার প্রশ্ন বোঝা যায় না, প্রশ্নটা বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটা একটু বড় করে দিচ্ছি, তোমরা পরবর্তীতে একটু দেখে নিও। অনেক সময় নেটওয়ার্কের কারণে কি হয়, অনেক কিছু বোঝা যায় না, কিন্তু আমি, আচ্ছা ঠিক আছে আমি প্রশ্নটা আরেকটু বড় করছি। তোমরা একটু স্ক্রিনটা, যেহেতু লাইভে আছি সবাই অবশ্যই স্ক্রিনটা হচ্ছে জুম করতে পারবে। হ্যাঁ তোমরা কিন্তু জুম করতে পারবে। ওকে, এবার আমি 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 স্ক্রিনটা আবার ঠিক করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সবাই একটু জুম করে দেখে নিও, কারণ আমি যদি প্রশ্নটা বড় করি তাহলে কিন্তু আমার পক্ষে অঙ্কটা করা সম্ভব হবে না। ওকে, সবাই একটু সবার সবার স্ক্রিনটা জুম করে দেখো, তাহলে আমার জন্য ভালো হবে। তাহলে আমি কি হবে, অঙ্কটা না হলে যদি আমি জুম করে ফেলি তাহলে আমার পক্ষে অঙ্কটা তোমাদেরকে করে দেখানো সম্ভব হবে না। ঠিক আছে, আমি একটু বড় করে দিচ্ছি, তারপরেও যতটুকু পারছি তোমরা একটু জুম করে নিবে। এবার যদি আমরা খ নাম্বারে দেখি, খ নাম্বারে বলেছে সমাপনী ল্যাবরেটরি যন্ত্রের পরিমাণ নির্ণয় করো। সমাপনী ল্যাবরেটরি যন্ত্র, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, যেটি হচ্ছে ল্যাবরেটরি যন্ত্র হচ্ছে আমার এই অঙ্কের মধ্যে কি কি আছে। প্রথমেই বলেছে ঢাকা ব্যাংক, এটার সাথে ল্যাবরেটরি কিছু নাই। এই যে এখানে 2 নম্বরে আছে ল্যাবরেটরি যন্ত্র ক্রয় করে চেক দ্বারা হচ্ছে কি পরিশোধ, মূল্য পরিশোধ। এর মানে হচ্ছে আমি 10,000 টাকা ল্যাবরেটরি কি করেছি, যন্ত্রপাতি ক্রয় করেছি। তারপরে দেখি আর কি কোনো ল্যাবরেটরি যন্ত্রপাতি আছে কিনা। ব্যাংকে জমা দান না, চেক প্রাপ্তি না, ব্যাংক হতে উত্তোলন না, ব্যাংক হতে জমা দেওয়া হলো না, নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন না, একজন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে না, ল্যাবরেটরির যন্ত্রপাতির কি হয়েছে, অবচয়। মনে রাখতে হবে তাহলে এটা কিসের অবচয়, যন্ত্র, ল্যাবরেটরির যন্ত্রের অবচয়। আর সর্বশেষ বলছে চেক মারফত সহকারী বেতন প্রদান। তার মানে হচ্ছে আমরা যদি খেয়াল করে দেখি ল্যাবরেটরির যন্ত্র দিয়ে হচ্ছে আমাদেরকে কয়টি আইটেম বলা আছে, 2 তারিখ এবং হচ্ছে কয় তারিখ, 29 তারিখ। তাহলে কত কত, 2 এবং হচ্ছে 29। তাহলে আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে একটু ঘরটা করে আমরা হচ্ছে অঙ্কটা করে ফেলি। অঙ্কটা একটু করে ফেলি সবাই। খ নাম্বারে
আবারও বলি, যদি স্ক্রিনে দেখা না যায় সেক্ষেত্রে অবশ্যই সবাই একটু জুম করে নিবে, হ্যাঁ, কারণ আমি যদি প্রশ্নটা বড় করে ফেলি তাহলে আমার পক্ষে অঙ্কটা করা আর সম্ভব হবে না, তখন আমি স্ক্রিনে জায়গা পাবো না। তাহলে আমাকে বলেছে হচ্ছে সমাপনী যন্ত্রপাতির কি, যন্ত্রের সমাপনী যন্ত্রপাতির পরিমাণ নির্ণয় করো। তাহলে খ নাম্বারে বলেছে সমাপনী যন্ত্রে ল্যাবরেটরির ল্যাব সরি সমাপনী ল্যাবরেটরির যন্ত্রের পরিমাণ বা যন্ত্রের মূল্য যেটাকে বলি আর কি, পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমেই হচ্ছে এখানে লিখবো হচ্ছে বিবরণ, তারপরে ওই ঘরে লিখবো হচ্ছে টাকা এবং হচ্ছে টাকা। ঠিক আছে, তো এখন হচ্ছে বিবরণের ঘরে আমরা প্রথমেই যেটা আমরা দুইটা বের করে ফেলেছি, যন্ত্রপাতি ক্রয়। তাহলে এর মানে যন্ত্রপাতি ক্রয় দ্বারা হচ্ছে কি দ্বারা পরিশোধ, চেক দ্বারা হচ্ছে মূল্য পরিশোধ, কি দ্বারা, চেক দ্বারা। তাহলে চেক দ্বারা যেহেতু হবে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি হিসাব, ব্যাংক হিসাব। কেন ব্যাংক হিসাব, কারণ এটি হয়েছে হচ্ছে কি দ্বারা, চেক দ্বারা। তাহলে কি হিসাব লিখবো, ব্যাংক হিসাব। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে ব্যাংক হিসাব যেহেতু লিখেছি, ব্যাংক হিসাব হচ্ছে কত টাকা, 10,000 টাকা। ওকে, আর আরেকটা বলেছি ল্যাবরেটরি যন্ত্রের অবচয়। তো অবচয় সম্পর্কে তো আমরা জানি, অবচয় জিনিসটা আসলে কি। অবচয় মানে হচ্ছে, সবসময় মনে রাখতে হবে, সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি। সম্পত্তির কি ক্ষতি, ব্যবহারজনিত। একটা স্থায়ী সম্পদ যখন আমরা দীর্ঘদিন ব্যবহার করব, এটার ফলে ওই স্থায়ী সম্পদের যে মূল্যটা কমবে তাকেই বলা হয় হচ্ছে কি, অবচয়। কারণ কি, অবচয় হচ্ছে একটি অনগদ লেনদেন। কারণ অবচয়ের ফলে প্রতিষ্ঠান থেকে কখনোই কোনো কি যায় না, টাকা যায় না। একটা সম্পত্তি ব্যবহার করতে করতে যে পরিমাণ অর্থের ক্ষতি হবে, যে পরিমাণ মূল্য হ্রাস পাবে, তাকেই বলা হয় হচ্ছে অবচয়। তাহলে আমরা যেহেতু যন্ত্রপাতি ক্রয় করেছি 10,000 টাকা, এর মানে এখানে আমার কি হয়েছে, অবচয় কমে গিয়েছে, অবচয় হয়েছে, এর মানে হচ্ছে কি, অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতি হয়েছে কত হাজার টাকা, অবচয় সঞ্চিতি হয়েছে 1,000 টাকা। কত হাজার, 1,000। তাহলে আমরা যদি মাইনাস করি তাহলে আমার হবে হচ্ছে সমাপনী যন্ত্রপাতির মূল্য হচ্ছে কত হাজার টাকা হবে, 9,000। তাহলে এইটা হচ্ছে আমাদের সমাপনী যন্ত্রপাতির পরিমাণ। আবারও খেয়াল করে দেখি, বলেছে যে ল্যাবরেটরি যন্ত্র ক্রয় করে কি দ্বারা, মূল্য পরিশোধ চেক দ্বারা। তাহলে ব্যাংক হিসাব 10,000, আর অন্যদিকে আমরা দেখেছি ল্যাবরেটরি যন্ত্রের অবচয় ধরা হলো কত হাজার, 1,000। তাহলে অবচয় সঞ্চিতি হচ্ছে কত হাজার, 1,000। তাহলে অবচয় সঞ্চিতি হলো হচ্ছে কত হাজার, 9,000। তাহলে আশা করি হচ্ছে সবাই এটি বুঝে গিয়েছে। আমি একটু কমেন্ট গুলো দেখে আসি। আশা করি অনেকেই কিন্তু অনেকেই নাই। যেহেতু হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছে অবচয় মানে কি। এটাই বললাম, অবচয় মানে হচ্ছে যে একটা স্থায়ী সম্পত্তি ব্যবহার করতে করতে ওই সম্পত্তির যে ক্ষতিটা হবে, যে পরিমাণ মূল্যটা হ্রাস পাবে, এক এক বছর প্রতি বছর 100 মূল্য কমতে পারে, এটাকে বলা হয় হচ্ছে অবচয়। মানে সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতিকে বলা হয় হচ্ছে অবচয়। ঠিক আছে, আচ্ছা। তো প্রশ্ন অনেকে বলেছে এটা কমার্সের ক্লাস। হ্যাঁ, এটা তো অবশ্যই কমার্স না, বেসিক্যালি হচ্ছে আমরা কিন্তু কমার্সের স্টুডেন্ট না। এটা মনে রাখতে হবে। একটা জিনিস আমি সব সময় বলি, আমরা কমার্সের স্টুডেন্ট না, আমরা হচ্ছি যেটার স্টুডেন্ট, আমরা হচ্ছে বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট। অলওয়েজ মনে রাখবেন, আমরা হচ্ছি বিজনেস স্টাডিজ, নট কমার্স। ওকে, আমাদের বিষয়ের নাম বা বিভাগের নাম হচ্ছে ব্যবসায় শিক্ষা, নট কমার্স। আমরা বাণিজ্য না, আমরা হচ্ছে ব্যবসায় শিক্ষা। আমাদের বিভাগের নাম অলওয়েজ মনে রাখবেন হচ্ছে বিজনেস স্টাডিজ, নট কমার্স। ঠিক আছে, এটা কমার্স কখনোই না। আমাদের বিভাগের নাম কমার্স না, আমাদের বিভাগের নাম হচ্ছে বিজনেস স্টাডিজ। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে যেটি আছে অবচয়টা আবার একটু বলেন। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, অবচয়টা আবার বলছি। মনে রাখবেন, এই যেমন ধরেন আপনি যে বিল্ডিংটায় থাকেন, ধরেন আপনারা যে বাড়িটায় থাকেন, ধরেন এটা হচ্ছে কি, আপনারা বাড়িতে থাকেন, সেটি হচ্ছে দালান কোঠা। দালান কোঠা একটা কি সম্পদ, দালান কোঠা হচ্ছে একটা স্থায়ী সম্পদ। দালান কোঠা একটা কি সম্পদ, দালান কোঠা একটা স্থায়ী সম্পদ। এখন চিন্তা করে দেখেন, এই দালান কোঠাটা যদি 10 বছর আগে বানানো হয়, কয় বছর আগে, 10 বছর আগে। 10 বছর আগে যদি বানানো হয়, তখন ধরলাম এটা বানাতে আমার খরচ হয়েছে 50 লাখ টাকা। তাহলে 10 বছর আগে একটা দালান কোঠা বানাতে কয় লাখ টাকা খরচ হয়েছে, 50 লাখ টাকা। কিন্তু
বর্তমানে যদি চিন্তা করি 2020 সালের কথা যদি চিন্তা করি, এই দালান কোঠাটা যদি আমি এখন বিক্রি করতে যাই, তাহলে কি এটা আমার পক্ষে 50 লাখ টাকায় বিক্রি করা সম্ভব হবে? না। কেন হবে না? কেন বিক্রি করা সম্ভব হবে না? এর প্রধানতম কারণ হচ্ছে দেখা যাবে এটার চুন খসে যাবে, বিল্ডিং এর রং চলে যাবে, তারপর হচ্ছে দেখা যাবে ক্ষয় হয়ে যাবে, জানালা পুরাতন হয়ে যাবে। এই জন্য কি হয়, একটা মূল্য কমে যায়, মানে এই সম্পত্তিটা ব্যবহার করতে করতে একটা মূল্য কমে যায় বা একটা ব্যবহারজনিত একটা ক্ষতি হয়। এই ক্ষতিটাকেই বলা হয় হচ্ছে কি, ক্ষতিটাকেই বলা হয় হচ্ছে অবচয়, মানে সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতিকেই বলা হয় হচ্ছে অবচয়। তো অবচয়ের উপরে আরো ডিটেলস জাস্ট এতটুকুই মনে রাখেন, আমাদের এই ফার্স্ট পেপারে অবচয়ের উপরে একদম আস্তে একটা চ্যাপ্টারই আছে, অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। তো আমরা যখন ওই অঙ্কটা সলভ করব বা ওই অধ্যায়টা যখন সলভ করব, তখন হচ্ছে অবচয় সম্পর্কে অনেক ডিটেলস কিছু জানতে পারবেন। এখন আপাতত হচ্ছে শুধু মনে রাখেন হচ্ছে, তো এখন আমরা যেটা করব আমাদের গ নাম্বারে, তো অবচয়টা আমরা যখন করব সেটা হচ্ছে আমরা জানবো। ওকে, তাহলে আমরা এখন চলে যাই হচ্ছে গ নাম্বারে। আমার গ নাম্বারে বলেছে হচ্ছে কি করতে, জাবেদা লিখো। তো আপনারা সবাই হচ্ছে জাবেদা ঘরে করবেন, হ্যাঁ। তো আমিও যতটুকু পারি ঘরেই করি। তো ঘরে করলে হচ্ছে আমার তো প্রশ্নটাও সাথে, আচ্ছা প্রশ্নটা বারবার রাখবো না, এবার হচ্ছে আমি হচ্ছে নিচে আগে ঘরটা করে ফেলি। আচ্ছা আগে ঘরটা করি, একটা একটা করে দেখব, তারপর হচ্ছে নিচে এসে হচ্ছে আমরা জাবেদাটা করে ফেলবো। ওকে, তাহলে আমাদেরকে গ নাম্বারে বলছে ডক্টর পয়েন্টের, ডক্টর পয়েন্টের বইতে জাবেদা লিখন। ঠিক আছে, তো জাবেদা যখন করতে হবে অবশ্যই মনে রাখতে হবে জাবেদার জন্য আমাদেরকে একটা ঘর করতে হবে। আমি আবারও বলছি, আমি যেহেতু স্ক্রিনে করব, আমার হয়তোবা বাঁকা হবে, সো সবাই যখন খাতায় করবে অবশ্যই একদম লম্বা লম্বি ভাবে করবে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমি জাস্ট এইভাবে করতে হয়। আবারও বলছি আমারটা বাঁকা হবে, কিছু মনে করার প্রয়োজন নেই, কারণ আমি স্ক্রিনে করি সেহেতু আমারটা একটু বাঁকা হতেই পারে। কিন্তু যখন তোমরা করবে তোমরা অবশ্যই স্কেল দিয়ে করবে, কারণ বা আমাদের হিসাব বিজ্ঞানের সৌন্দর্য হচ্ছে ঘর, ঠিক আছে। আচ্ছা আমারটা একটু বাঁকা হলেও কিছু কনসিডার করবে অবশ্যই, কারণ আমি যেহেতু স্ক্রিনে করি সেহেতু আমারটা একটু বাঁকা হতেই পারে, হ্যাঁ। তো এখানে হচ্ছে টোটাল হবে 5টা ঘর, সবসময় মনে রাখতে হবে 5টা ঘর হয়। প্রথম ঘরে হয় হচ্ছে তারিখ, ওকে। দ্বিতীয় ঘরে অনেকে বিবরণ লিখে, কোনো সমস্যা নেই, এখানে হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা লিখতে পারো, অথবা হচ্ছে শুধুমাত্র হিসাবের শিরোনাম লিখলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তারপর হচ্ছে, কারণ জাবেদার মধ্যে আসে হচ্ছে অনেকে লিখে রেফারেন্স, অনেকে লিখে খতিয়ান পৃষ্ঠা, যেটাই লিখো কোনো সমস্যা নেই। একটা টাকার ঘরে হবে হচ্ছে ডেবিট টাকা, আরেকটা টাকার ঘরে হবে হচ্ছে ক্রেডিট টাকা, ঠিক আছে। তো আশা করি আসলে, আমি আবার একটু দেখি কারো কোনো কমেন্ট আছে কিনা। এইভাবে আসলে ক্লাস নিতে স্যার কথা শোনা যাচ্ছে না। আমি জোরে জোরেই বলছি তাহলে, আশা করি শোনা যাবে। হয়তোবা একটু নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে তোমাদের নেটওয়ার্কে, তারপরে যতটুকু কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো পড়তে থাকি। আসলে এইভাবে তো ক্লাস নিচ্ছি যাতে তোমাদের একটু হয়তো তোমরা পিছিয়ে না পড়ো, সেই জন্যই। তো আমাদেরকে বলেছে ডক্টর পয়েন্টের বইতে জাবেদা দাও, তা জাবেদা অনেকগুলো জাবেদা, আমরা একটা একটা করে দেখবো, একটা একটা করে তুলবো। তো প্রথমে যে জাবেদাটা আছে, প্রথম জাবেদা হবে হচ্ছে কয় তারিখের, 1 জানুয়ারি। 1 জানুয়ারি তারিখে কি কি নগদ এবং আসবাবপত্র আনায়ন করে কি একটি চেম্বার খোলেন, মানে হচ্ছে 1 তারিখে নগদ টাকা, কি কি 1 তারিখে নগদ এবং হচ্ছে আসবাবপত্র নিয়ে হচ্ছে কি শুরু করেন, ব্যবসায় শুরু করেন। তো যখন নগদ এবং আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করবেন, এর মানে কিন্তু বেসিক্যালি হচ্ছে একটি নতুন ব্যবসা শুরু হলো, মানে প্রতিষ্ঠানের হচ্ছে মূলধন বেড়ে গেল। তো অঙ্কটি হচ্ছে আমার 2017, তো তারিখের ঘরে তোমরা লিখবে হচ্ছে 2017, তারপর হচ্ছে এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ, ঠিক আছে, জানুয়ারির 1। তাহলে হিসাবের শিরোনামে আমরা লিখবো হচ্ছে আমরা কি কি দিয়ে ব্যবসা শুরু করছি, নগদান হিসাব হচ্ছে কি হবে, ডেবিট হবে,
তারপর হচ্ছে আসবাবপত্র কি হবে? ডেবিট হবে। কারণ আমি যখন কোনো কিছু নিয়ে ব্যবসায় শুরু করব, সবসময় ব্যবসাটা শুরু হয় হচ্ছে কোনো সম্পদ নিয়েই সাধারণত। সম্পদ নিয়ে যদি আমরা কোনো ব্যবসায় শুরু করি, কারণ খেয়াল করে দেখি আমার নগদান হিসাবও একটা সম্পদ, আমার আসবাবপত্র হচ্ছে কি একটা সম্পদ। তাহলে একজন যখন ব্যবসা শুরু করবে, তখন হচ্ছে তার নগদ টাকাও বাড়বে, তার আসবাবপত্রও বাড়বে। আর আমরা জানি সম্পত্তি যখন বাড়বে, এটা আমার অলরেডি পড়ানো হয়ে গিয়েছে। সম্পত্তি যখন বৃদ্ধি পাবে তখন হচ্ছে কি হবে? ডেবিট হবে। সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে ২ টা যেহেতু ডেবিট হয়েছে আর ১ তারিখে যেহেতু মালিক এগুলো নিয়ে শুরু করেছে, এর মানে হচ্ছে তার বৃদ্ধি পেয়েছে হচ্ছে মূলধন হিসাব। তার বৃদ্ধি পেয়েছে হচ্ছে কি হিসাব? মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব হবে হচ্ছে কি? ক্রেডিট। ঠিক আছে? তাহলে আমার নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। আর নিচে হচ্ছে অবশ্যই তোমরা কারণটা লিখে ফেলবে। আমি আর এখানে লিখলাম না। আশা করি তোমরা কারণটি পারবে, লিখে ফেলবে। আর টাকার মধ্যে যদি দেখি নগদান হিসাব সে ব্যবসা শুরু করেছে নগদ টাকা ২০,০০০ টাকা নিয়ে, আসবাবপত্র শুরু করেছে হচ্ছে সর্বমোট হচ্ছে ১০,০০০ টাকা নিয়ে। তাহলে তার টোটাল মূলধন হবে হচ্ছে কত হাজার টাকা? ৩০,০০০ টাকা। ঠিক আছে? এই ছিল আমাদের হচ্ছে ১ম টি। আমি আরেকটু কমেন্ট গুলো দেখে নেই। উম কথা তো শোনাই যায়। একটু হয়তোবা আচ্ছা আমি আরেকটা বার একটা কাজ করি। দেখি এবার আশা করি শুনতে পারবেন সবাই। কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ শোনা যাবে। আর রেকর্ডটি রেখে দিবেন অবশ্যই। খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক কিন্তু আমরা করাচ্ছি। তো ১ নাম্বারটা শেষ হলে আমি একটু ঘরটা এবার হচ্ছে ২ নাম্বার জাবেদাটা দেখে আসি। ২ নাম্বার জাবেদাতে কি বলেছে? বলেছে ২ নাম্বার জাবেদা হচ্ছে কি জানুয়ারির ১ তারিখ আচ্ছা আমি একটু মুছে দেই। বলেছে ঢাকা ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব কি করা হলো? খোলা হলো। তাহলে বলেছে ঢাকা ব্যাংকে একটি কি হিসাব খোলা হলো? সঞ্চয়ী হিসাব খোলা হলো কত হাজার টাকা? ১৫,০০০ টাকা। তো যখন কোনো সঞ্চয়ী হিসাব খোলা হবে, ব্যাংকে যখনই কোনো হিসাব খোলা হবে, এর মানে হচ্ছে মনে রাখতে হবে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। আর ব্যাংকের টাকা যখন বৃদ্ধি পাবে, তখন কিন্তু সম্পদ বৃদ্ধি পাবে। আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর অন্যদিকে ব্যাংকে কিন্তু আমরা সবসময় জমা রাখবো হচ্ছে নগদ টাকা। আর যেহেতু আমি নগদ টাকা ব্যাংকে জমা রাখবো, সেহেতু আমার নগদ টাকা কমে যাবে। তাহলে হচ্ছে নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। তাহলে ব্যাংকে যখন কোনো হিসাব খোলা হবে, তখন হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট এবং হচ্ছে আমার নগদান হিসাব হবে হচ্ছে ক্রেডিট। আর এটা তো আমি জানি জানুয়ারির কয় তারিখ? জানুয়ারির হচ্ছে ১ তারিখ। তারপরে পরেরটাতে বলেছে আমরা যদি পরের জাবেদাটাতে টাকা হচ্ছে বলেছে হচ্ছে কত হাজার? টাকা হচ্ছে ১৫,০০০ হচ্ছে আমার ডেবিট পাশে এবং ১৫,০০০ টাকা হচ্ছে আমার কোন পাশে? ক্রেডিট পাশে। ওকে। তারপরে আমরা দেখে আসি পরেরটাই বলেছে হচ্ছে কি ল্যাবরেটরি যন্ত্র ক্রয় করে চেক দ্বারা মূল্য পরিশোধ। পরিশোধ শব্দটা যখনই থাকে তাহলে কি ক্রয় করেছি? যন্ত্র। এর মানে হচ্ছে কি আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আর যেহেতু পরিশোধ করেছি মানে আমার নগদ টাকা হ্রাস পেয়েছে। মানে একবার সম্পত্তি বৃদ্ধি আরেকবার হচ্ছে সম্পত্তি হ্রাস। তাহলে এটা হচ্ছে কয় তারিখ আমরা করলাম? জানুয়ারির ২ তারিখ। জানুয়ারির কয় তারিখ? জানুয়ারির ২। তাহলে যেহেতু যন্ত্র ক্রয় করেছি এর মানে হচ্ছে আমার যন্ত্রপাতি হিসাব কি হবে? যন্ত্রপাতি হিসাব হবে হচ্ছে ডেবিট এবং যেহেতু যন্ত্রপাতি ক্রয় করতে আমার নগদ টাকা চলে যাবে তাহলে নগদান হিসাব হবে হচ্ছে কি ক্রেডিট। তাহলে একদম সিম্পল একটা জাবেদা আমরা যখনই কোনো সম্পত্তি ক্রয় করব ডেবিট হবে যখন সম্পত্তি যখন ক্রয় করব তখন হচ্ছে সম্পত্তি ডেবিট হবে এবং নগদ টাকা যেহেতু চলে যাবে সেহেতু নগদ টাকা তখন হবে হচ্ছে ক্রেডিট। তাহলে কত হাজার হইলো? ১০,০০০ এবং হচ্ছে কত হাজার হইলো? ১০,০০০। ওকে। এবার হচ্ছে আবারও আমি একটু আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার যেহেতু আমি স্ক্রিনে করি সেহেতু আমার ঘরগুলো একটু বাঁকা হয়। সো সবাই আসলে কিছু মনে করার প্রয়োজন নেই। ওকে? তারপরেরটা যদি দেখি তাহলে এইভাবে আমরা ঘরে করব। তো বাকিগুলো হচ্ছে কি আমি তোমাদের সাইডে করে দিচ্ছি। তাহলে আর ঘরে আসার প্রয়োজন নাই। ৭ নাম্বারে বলেছে ব্যাংকে কি দেয়া হলো? ব্যাংকে জমা দান। তো ব্যাংকে যেহেতু জমা দান যখন করবে তখন হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। ব্যাংকের টাকা কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব হবে হচ্ছে ডেবিট এবং হচ্ছে আমার যেহেতু জমা দিব হচ্ছে কি আমি কি টাকা? নগদ টাকা। তাহলে নগদান হিসাব হবে হচ্ছে ক্রেডিট। তাহলে এই জাবেদাটা হবে কি ব্যাংক হিসাব ডেবিট এবং হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। তারপরে বলেছে একজন রোগী হতে প্রদত্ত সেবার বিনিময়ে কি সেবা? প্রদত্ত সেবার বিনিময়ে কি প্রাপ্তি? চেক প্রাপ্তি। তো চেক যখন প্রাপ্ত হব এর মানে হচ্ছে আমার ব্যাংকের টাকা বেড়ে যাবে। মানে হচ্ছে ব্যাংক হিসাব হবে হচ্ছে ডেবিট,
ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব হবে হচ্ছে ডেবিট। আর অন্যদিকে যেহেতু কি বাবদ? সেবা বাবদ। কারণ সেবামূলক প্রতিষ্ঠান, যখন আমি সেবা বাবদ কোনো টাকা পাবো এটাকে বলা হয় হচ্ছে আয়। এই আয়টাকে বলা হয় হচ্ছে সেবা আয়, আর সেবা আয় সবসময় হয় হচ্ছে ক্রেডিট। তাহলে আশা করি হচ্ছে তোমরা এই ২ টা জাবেদা ১ম এই বুঝে গিয়েছো। একটি হচ্ছে ব্যাংকে জমাদান, আরেকটি হচ্ছে ব্যাংক হতে আ সেবার বিনিময়ে হচ্ছে চেক প্রাপ্তি। এরপরে আমরা যেটি জানবো সেটি হচ্ছে ব্যাংক হতে উত্তোলন। তো আমি এইভাবে করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। ব্যাংক হতে আমরা যখন উত্তোলন করব এর মানে হচ্ছে আমার নগদ টাকা বৃদ্ধি পাবে, মানে নগদান হিসাব হবে হচ্ছে ডেবিট। আর অন্যদিকে যেহেতু আমরা ব্যাংক হতে উত্তোলন করেছি এর মানে আমার সম্পত্তি হ্রাস পেয়েছে, তাহলে ব্যাংক হিসাব হবে হচ্ছে ক্রেডিট। তাহলে আশা করি এই ৩ টি জাবেদা সবাই বুঝতে পেরেছো। তো এখন আমি এই ৩ টা হচ্ছে একটু মুছে ফেলছি। মুছে হচ্ছে আমি পরের জাবেদাটাতে চলে যাই। ঠিক আছে? পরের জাবেদাতে আমরা একটু দেখি, যেটা হচ্ছে নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। আমি আবারও বলেছি, ১ম এই বলেছিলাম, যখন নিজ প্রয়োজনে কোনো কিছু উত্তোলন করা হবে তখন কিন্তু এটাকে বলা হয় হচ্ছে উত্তোলন। কারণ ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু উত্তোলনকে বলা হয় হচ্ছে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু যদি আমি উঠাই ব্যবসা থেকে সেটাকে উত্তোলন বলা হয়। আর যেহেতু ব্যাংক হতে উত্তোলন করেছি তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে, আর ব্যাংকের টাকা যেহেতু কমে গিয়েছে সেহেতু ব্যাংক হিসাব হবে হচ্ছে ক্রেডিট। ওকে? তারপরেরটা আমরা দেখি যে একজন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে ৭,০০০ টাকা, যা এখনো কি হয়নি? যা এখনো আদায় হয়নি। মানে হচ্ছে কি, আমার টাকা পাওয়ার কথা, আমি টাকা পাইনি, মানে টাকা আমি পাবো, সেটাকে বলা হয় হচ্ছে কি হিসাব? প্রাপ্য হিসাব। মানে আমার দেনাদার সৃষ্টি হয়েছে, এটা আমরা ডেবিট। আর আমরা জানি আমরা যখনই কোনো আয় হবে সেটা নগদে হোক অথবা বাকিতে হোক, কোনো ঘটনা ঘটার সাথে সেটাকে আয় অথবা ব্যয় হিসেবে স্বীকৃতি দিতে হবে। এর মানে আমি সেবা প্রদান করেছি, এর মানে হচ্ছে এটাকে বলা হয়েছে সেবা আয়, ক্রেডিট হয়। আর যেহেতু টাকা এখনো আদায় হয়নি এর মানে আমার প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, এর মানে প্রাপ্য হিসাব হবে হচ্ছে ডেবিট। তারপরে যেটা বলা আছে হচ্ছে আমার, আমি একটু মুছে আবার করে ফেলছি। এবার আমরা দেখি, আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে ল্যাবরেটরির যন্ত্রের কি ধরা হলো? অবচয় ধরা হলো। অবচয়ের জাবেদা একদমই সহজ। অবচয় হচ্ছে একটা খরচ। এই কারণে অবচয় হিসাব হবে হচ্ছে ডেবিট। আর অবচয়টা সবসময় হচ্ছে একটা তহবিলে জমা রাখতে হয়। সে কারণে অবচয় সঞ্চিতি হবে হচ্ছে ক্রেডিট। তাহলে অবচয় হিসাব ডেবিট এবং হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব হচ্ছে ক্রেডিট। আচ্ছা, আমি একটু কমেন্ট দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমি একটু দেখি। স্যার, অবলোপন কি? আচ্ছা, স্থায়ী সম্পত্তির মধ্যে আচ্ছা বলছি অবলোপন কি। অবচয় এবং অবলোপন বেসিক্যালি এক জিনিসই। আমাকে একজন জিজ্ঞেস করেছে স্যার অবলোপন কি? দেখেন আমি বলছি। মনে রাখবেন, যখন কোনো দৃশ্যমান সম্পদ হবে, কোন সম্পদ? দৃশ্যমান। যেমন দালান কোঠা। দালান কোঠার উপরে কিন্তু কি হয়? অবচয় হয়। এটার উপরে কারণ এগুলো দৃশ্যমান। যেমন হচ্ছে ধরেন আসবাবপত্র। এই যে বললাম দালান কোঠা, আসবাবপত্র, তারপর হচ্ছে কি যন্ত্রপাতি, এদের উপরে সবসময় হচ্ছে অবচয় হয়। কারণ এগুলা ব্যবহার করতে মূল্যটা হ্রাস পায়। এজন্য এটাকে বলা হয় অবচয়। আর অন্যদিকে অবলোপন মানে হচ্ছে আমার যখন সম্পত্তিটা অদৃশ্যমান হবে। যেমন হচ্ছে কি সুনাম। সুনামের উপরে কিন্তু কি হয়? অবলোপন হয়। সুনামের কিন্তু কোনো ব্যবহারজনিত ক্ষতি হয় না। সুনামটা যখন কমে যাবে তখন সেটাকে বলা হয় হচ্ছে অবলোপন। তারপর হচ্ছে কপিরাইট। কি রাইট? কপিরাইট। অথবা হচ্ছে যেগুলাকে বলা হয় হচ্ছে ট্রেডমার্ক। এইগুলার উপরে হয় হচ্ছে আমার হচ্ছে অবলোপন। আর দৃশ্যমান সম্পদের উপর হয় হচ্ছে অবচয়। আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে চেক মারফত সহকারীর বেতন প্রদান। বেতনেরটা জাবেদা আমরা সবাই জানি, সেটা হবে কি? বেতন একটি খরচ, বেতন হিসাব হবে হচ্ছে ডেবিট এবং নগদান হিসাব হবে হচ্ছে ক্রেডিট। কেন? কারণ নগদ টাকা কি হয়ে গিয়েছে? চলে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে জাবেদা, নগদ প্রাপ্তি এবং হচ্ছে ল্যাবরেটরি, মানে টোটাল হচ্ছে আমার জাবেদা। তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় অবশ্যই রেকর্ডটি বারবার দেখবে। আ আর হাসান আসিফ চৌধুরী, আমার ধারণা এটি কোনো আমাদের স্টুডেন্টের হয়তোবা। আপনি কি আমাদের স্টুডেন্ট? হাসান আসিফ চৌধুরী। যেহেতু ছেলের নাম আমাদের গ্রুপে তো আসলে মানে অ্যালাও হয় না। তারপরেও আপনি, আশা করি আপনার উত্তর পেয়েছেন। অবচয় এবং অবলোপনের পার্থক্য। অবচয় হচ্ছে দৃশ্যমান আর অবলোপন হচ্ছে অদৃশ্যমান। আ আর কোনো প্রশ্ন আছে কিনা? আর কোনো প্রশ্ন? উম না, আর কোনো প্রশ্ন নাই।
কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি স্যার আমাদের জুমে ক্লাস কখন হবে? আচ্ছা, জুমে ক্লাসের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে কি আসলে সবাই তো এট এ টাইম সবাইকে পাওয়া যাবে না। সেইজন্য আসলে জুমে ক্লাস নেওয়াটা একটু টাফ হচ্ছে। তো যাদের ইচ্ছা থাকে দেখি আমি আপনারা একটা কাজ করবেন। আমি দেখি আমি আগামী বৃহস্পতিবারে যে হিসাব বিজ্ঞান আছে আমি তাহলে দেখি সেটি জুমে নিব। আমি জুমের আইডি এবং পাসওয়ার্ড বুধবারে আমি দিয়ে দিব। তাহলে দেখি আগামী বৃহস্পতিবার রামিসা আনান আপনি বলেছেন। তো আশা করি আগামী বৃহস্পতিবারে যে আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসটি থাকবে সেটি অবশ্যই আপনাদের জন্য আমি জুমে নিব। আমি জুমের আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। সেই আইডি পাসওয়ার্ড দেখে ঠিক 11:20 এই হচ্ছে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে? তবে জুমের ক্ষেত্রে একটা সমস্যা যেটা হয় খুব বেশি কেওয়াস হয়। অনেকে কথা বলে দেখা যায় অনেকে মিউট করতে জানে না, ভিডিও অন করতে জানে না। এটাতে আরেকটু প্রবলেম হয়ে যায়। অনেকে আসলে Zoom এর সাথে অভ্যস্ত না। কিন্তু আমরা চেষ্টা করব Zoom এ ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে? আর কি কোনো প্রশ্ন আছে কারো? আমি এখনো লাইভে আছি। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। কোনো সমস্যা নেই। আমি উত্তর দিচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো। আর কি কারো কোনো প্রশ্ন আছে? প্রথমটা যদি আবার বুঝান। প্রথমটা বলতে কোনটা? ক নাম্বার প্রশ্নটা? নাকি জাবেদাটা? কাজী শাহীন আপনি বলেছেন যে ১ম টা যদি আবার বুঝান, তো ১ম টা কি আমাদের জাবেদাটা বুঝাবো নাকি ক নাম্বার প্রশ্নটা বুঝাবো? একটু যদি কমেন্ট করেন ভালো হবে। আমি কি ক নাম্বার প্রশ্নটা বুঝাবো? হ্যাঁ, অবশ্যই Facebook লাইভেই নিবো। কারণ Facebook লাইভে নিলে আসলে কথাও হয় না কারো সাথে। সমস্যা নাই। একদিন Zoom এ নিলাম। সবার সাথে আপনাদের সাথে একটু পরিচয় হবে। আ যারা বলেছেন যেমন কনক, জাসি একদিন পরিচয় হইলো, কোনো সমস্যা নাই। কারণ আপনাদেরকে তো এখনো দেখি নাই আমি। কারণ আপনাদের হিসাব বিজ্ঞানের শিক্ষক কিন্তু আপনারা জানেন কিনা আমিই একা। আপনাদের সব হিসাব বিজ্ঞান ক্লাস আমি নিবো, ফিন্যান্স ক্লাস আমি নিবো। আপনাদের একমাত্র শিক্ষক মহিলা কলেজের আমি হচ্ছি হিসাব বিজ্ঞানের একমাত্র মানুষ। সো আপনাদের সাথে সবসময় আমারই দেখা হবে। হিসাব বিজ্ঞান ক্লাস সবসময় আমিই নিবো। অন্য কেউ আর আমাদের কলেজে আর হিসাব বিজ্ঞানের কেউ নেই। সো আপনাদের সাথে কাজী শাহীন জি বলেছেন কি? এটা কি ক নাম্বারটা বুঝাবো? ক? আপনি একটু লিখে দেন। ক না জাবেদা? কাজী শাহীন একটু লিখে দেন। আমি কি ক বুঝাবো নাকি জাবেদা বুঝাবো? আর অন্যদের কি কারো কোনো বুঝার আছে? যদি বুঝার থাকে তাহলে একটু কমেন্ট করেন। তাহলে আমি উত্তরটি দিতে সুবিধা হবে। হ্যাঁ? ক বুঝাবো নাকি জাবেদা বুঝাবো? আর কি কারো কোনো যদি প্রশ্ন থাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। কোনো সমস্যা নাই। আবারও লেখছে জি। আরে কি বুঝবো জি কোনটা? ক করাবো নাকি জাবেদা? আচ্ছা কই করাই। কোনো উত্তর দেয় না। আচ্ছা ঠিক আছে আমি ক নাম্বারটা বুঝাইয়া দিচ্ছি। হ্যাঁ? কাজী শাহীন আপনি স্যার ক এরটা আবার বুঝাইয়া দেন। আচ্ছা ঠিক আছে। আমি ক নাম্বারটা বুঝাইয়া দিচ্ছি। আপনারা একটু খেয়াল করেন তাহলে। প্রশ্নটা আমি একটু নিয়ে নিচ্ছি। আচ্ছা দেখেন তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটাতে বলেছে মোট নগদ প্রাপ্তির পরিমাণ। নগদ প্রাপ্তি মানে হচ্ছে এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটা কত টাকা নগদ পেয়েছে। কত টাকা নগদ কি পেয়েছে বা মালিক কত টাকা নগদ পেয়েছে। মানে তার হচ্ছে কিসের পরিমাণ? তার হচ্ছে প্রাপ্তির পরিমাণ। কিসের পরিমাণ নির্ণয় করতে বলছে? প্রাপ্তি। মানে তার কাছে কি পরিমাণ নগদ টাকা এসেছে। তার কাছে কি পরিমাণ নগদ টাকা এসেছে সেটাই হচ্ছে নির্ণয় করতে বলেছে। তো আমরা যদি দেখি নগদ প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে গেলে আমি ১ম এই একের থেকে খেয়াল করব যে মালিক কত টাকা নগদ বা ব্যবসায় প্রতিষ্ঠান হচ্ছে কত টাকা নগদ পেয়েছে। কে পেয়েছে? ব্যবসায় প্রতিষ্ঠান। তো ১ম এই দেখেন গ্রিন রোড হচ্ছে নগদ কত হাজার টাকা? নগদ হচ্ছে ২০,০০০ টাকা। তাহলে এই যে নগদ হচ্ছে ২০,০০০ টাকা এটা কিন্তু একটা প্রাপ্তি। আর এই নগদটা আসে হচ্ছে কি হিসাবে? মূলধন হিসেবে। কারণ ১ তারিখের সকল কিছু হচ্ছে মূলধন। তাহলে এখানে হচ্ছে তার নগদ টাকা হচ্ছে কত হাজার? ২০,০০০
এটা একটা। অন্যদিকে দেখি আর কোনটা আছে, এই যে আরেকটা আছে হচ্ছে ১২ তারিখের ছিল, সেটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে যখন কোন টাকা উত্তোলন করা হয় তখন কিন্তু এই টাকাটা হচ্ছে প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি। কার নগদ প্রাপ্তি? প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি। তাহলে প্রতিষ্ঠানের যেহেতু নগদ প্রাপ্তি, তাহলে এটাও হচ্ছে একটা কি প্রাপ্তি? নগদ প্রাপ্তি। এটা আপনারা লিখতে পারবেন হচ্ছে কি হিসাব নামে? ব্যাংক হিসাব নামে। তাহলে ব্যাংক হিসাব হচ্ছে কত হাজার? ৫,০০০। আর যেহেতু মূলধনের ক্ষেত্রে ১ তারিখের ক্ষেত্রে বলা আছে নগদ হচ্ছে কত হাজার? ২০,০০০। এই ২০,০০০ টাকাও কিন্তু প্রতিষ্ঠানের জন্য নগদ প্রাপ্তি। এই ২০,০০০ টাকাও প্রতিষ্ঠানের জন্য কি প্রাপ্তি? নগদ প্রাপ্তি। সেহেতু এই ২০,০০০ টাকাও নগদ প্রাপ্তি এবং ব্যাংক হতে যেহেতু আমি ৫,০০০ টাকা তুলেছি, এই ৫,০০০ টাকা হচ্ছে প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি। এই হচ্ছে টোটাল ২৫,০০০ টাকা হচ্ছে আমার জন্য কি প্রাপ্তি? নগদ প্রাপ্তি। বুঝেছেন? একজন বলেছেন কবে যে সরাসরি ক্লাস করতে পারবো। আসলেই ঠিক। এইভাবে ভালো লাগে না তো। এভাবে ক্লাস নিতে মজা লাগে। আচ্ছা কত বুঝিয়ে দিলাম। এভাবে ক্লাস নিতে একদমই ভাল লাগে না। আপনাদেরও ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না। কলেজ তো কলেজই। কলেজে আসবেন, আড্ডা দিবেন, আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সাথে হচ্ছে কি বলবো? আড্ডা দিব। ওইটাতেই না মজা। এখন আসলে কি আর বলবো? এখন কিছুই তো করার নাই। কারোই কিছু করার নাই। আপনাদেরও কিছু করার নাই, আমাদেরও কিছু করার নাই। তো এখন আসলে এভাবে ছাড়া কোনো উপায়ও নাই। আ তো আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই। যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। সরাসরি আমার Facebook আইডি আছে। Facebook আইডিটার নামটা বলে দিচ্ছি। আপনারা ওই আইডিতে এড হতে পারেন। ওই আইডিতে এড হলে নিলে ভালো হয়। হ্যাঁ, আইডিতে নিবো। আমি আমার Facebook আইডিটা বলে দিচ্ছি। ওই আইডিতে আপনারা সবাই এড হয়ে যেতে পারেন। এটা আমার স্টুডেন্টদের জন্যই। আইডিটার নাম হচ্ছে আমি লিখে দিচ্ছি। আইডিটা হচ্ছে এমদাদ শাওন। বাংলায় লিখবেন এমদাদ শাওন। আপনারা ওই আইডিতে হচ্ছে এড হতে পারেন। আমার এফবি আইডি। আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে জানাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ফোন নাম্বার আছে 01616 48885 আপনারা হয় আমার ফোন নাম্বারে অথবা হচ্ছে আমার এফবি আইডি আবারও বলছি বাংলায় এমদাদ শাওন এটাতে হচ্ছে আপনারা এড হয়ে যাবেন। আমার এফবি আইডি আর হচ্ছে অথবা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই হচ্ছে এই নাম্বারে ফোন দিবেন। যদি কোনো অঙ্ক না বুঝে থাকেন বা যেকোনো ব্যাপারেই যেহেতু আমি আপনাদের গাইড টিচারও অনেকেরই গাইড টিচার। সেক্ষেত্রে আর ব্যবসা শিক্ষায় আমি হচ্ছি আপনাদের হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্সের একমাত্র। তো সেহেতু অনেক কিছু হয়তোবা জানার থাকবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই জি স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতে পারছি এইভাবে কেমন জানি মনে হয়। আসলেই কেমন জানি মনে হয়। ভালোই লাগে না। ক্লাস নিতে সত্যিই ভাল লাগে না। মানে সামনাসামনি ক্লাস নেওয়ার যে মজা বা সামনাসামনি ক্লাস নিতে যে একটা আনন্দ লাগে, এভাবে নিতে কেউ নাই, কোনো কথা নাই। ক্লাসের মধ্যে দুষ্টামি করবেন, আপনাদেরকে ডাক দিব। আপনারাও মানে ক্লাস থেকে পালায়া যাবেন, ধরে আনবো। ওইটার একটা আলাদা মজা। ওইখানে ক্লাস করার বোর্ডে লিখবো, বারবার দিয়ে স্যার বুঝি না, স্যার বুঝাইয়া দেন। ওই শব্দগুলো আসলে খুব মিস করি। বুঝছেন? অনেকদিন হয়ে গেল তো। প্রায় মার্চ থেকে হচ্ছে তার ক্লাসরুমে যেতেও পারি না। তো এটা ছাড়া আসলে এখন আর কোনো উপায়ও নাই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হচ্ছে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার আমি হচ্ছে Zoom এ নিবো। ঠিক আছে? আগামী বৃহস্পতিবার Zoom এ নিবো। আমি Zoom আইডি পাসওয়ার্ড হচ্ছে বুধবারে আমি ইনশাআল্লাহ দিয়ে দিব সবাইকে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আশা করি আর কোনো সমস্যা সবার নেই। তো আর যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।